প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজকে আমাদের আলোচনার বিষয় সরল সুদ কষা। লাস্ট ভিডিওতে আমরা সরল সুদ কষার অনুশীলনী 14 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 15 নম্বর অঙ্ক থেকে শুরু করব। চলো শুরু করা যাক। এবার 15 নম্বর অঙ্ক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এক্ষেত্রে আমাদের আসল হচ্ছে 15,000 টাকা, আর 5 বছর পর সমিতিকে 22,125 টাকা দিতে হলো, অর্থাৎ এক্ষেত্রে সুদ আসল হলো 22,125 টাকা। এখান থেকে আমরা সুদ বের করে নিই। সুদ কীভাবে বের করব? সুদ আসল মাইনাস আসল, তাহলে বিয়োগ করে পাওয়া যাচ্ছে সুদ হলো 7,125 টাকা। আর সময়টি উল্লেখ করা আছে 5 বছর। এক্ষেত্রে যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হলো সুদের হার আর ইকুয়ালস টু কত। এবার আমরা জানি আই ইকুয়ালস টু PRT/100, সেখান থেকে আমরা এর আগেই করেছি যে আর ইকুয়ালস টু হয় আই ইন্টু 100/PT। সেই সূত্রে আমরা আই এর মান 7,125, পি এর মান 15,000 এবং টি এর মান 5 বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের মানটা বেরোচ্ছে 19/2, অর্থাৎ দশমিকে প্রকাশ করলে 9.5। তাহলে আমাদের আর এর মান কত বেরোলো? 9.5, অর্থাৎ ওই ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার 9.5 টাকা। নেক্সট আমাদের 16 নম্বর অঙ্ক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে আসলাম চাচা মোট 1 লক্ষ টাকা পেয়েছেন। সেই টাকাটা ভাগ করে তিনি কিছুটা ব্যাংকে রেখেছেন ও কিছুটা পোস্ট অফিসে রেখেছেন। ব্যাংকের ও পোস্ট অফিসের সুদের হার আলাদা আলাদা, ব্যাংকের ক্ষেত্রে 5% আর পোস্ট অফিসের ক্ষেত্রে 6%। এবার বছরে তিনি সুদ বাবদ ব্যাংক ও পোস্ট অফিস মিলিয়ে মোট 5,400 টাকা পান। এবার আমাদের নির্ণয় করতে বলেছেন যে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। এবার আমরা ধরে নিচ্ছি যে আসলাম চাচা ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন, তাহলে সেক্ষেত্রে বাকি টাকাটা কোথায় যাবে? পোস্ট অফিসে। তাহলে পোস্ট অফিসে জমা রেখেছেন 1 লক্ষ মাইনাস X টাকা। এবার আমরা প্রথমে হিসাব করে নিই যে ব্যাংক থেকে আসলাম চাচার কত টাকা সুদ পাওয়ার কথা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমাদের আসল কত দাঁড়াচ্ছে? X টাকা। এক্ষেত্রে আমরা আসলকে লিখেছি P1, সুদের হার R1 = 5%, আর সময় T = 1 বছর। আর সুদটা আমরা নির্ণয় করব যে কত হচ্ছে। তাহলে আমরা জানি I = PRT/100, এই সূত্রের সাহায্যে আমরা সুদ নির্ণয় করব। তাহলে আয়ের পরিবর্তে আমরা লিখছি I1, যেহেতু ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদটাকে I1 হিসেবে উল্লেখ করছি। আর ব্যাংকের ক্ষেত্রে P আসল হচ্ছে X টাকা, সুদের হার R হচ্ছে 5%, আর টি বছর হচ্ছে 1 বছর বাই 100, মানটা বসিয়ে দিলাম, দিয়ে পাচ্ছি I1 = 5x/100 টাকা। তাহলে দেখা যাচ্ছে আসলাম চাচা যদি ব্যাংকে X টাকা রেখে থাকেন, তাহলে তার 1 বছর পরে সেখান থেকে সুদ পাওয়ার কথা 5x/100 টাকা। এবার আমরা আসি পোস্ট অফিসের ক্ষেত্রে। আসলাম চাচা তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন? 1 লক্ষ মাইনাস X টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের আসল হচ্ছে 1 লক্ষ মাইনাস X। সুদের হার বলা আছে 6% আর সময় বলা আছে 1 বছর। এবার আমরা বের করব যে পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আমরা কত টাকা সুদ পাবো 1 বছরে। তাহলে সুদ I2 = সেই আগের সূত্র ব্যবহার করছি, I = PRT/100, সেখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। তারপর দেখা যাচ্ছে I2-র মান আমরা পাচ্ছি 6 লক্ষ মাইনাস 6x/100 টাকা। তাহলে আমরা ব্যাংক ও পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা আলাদা আলাদাভাবে নির্ণয় করে নিলাম। তাহলে এবার আমরা কি করব? দেখো বলা আছে যে আসলাম চাচা ব্যাংক ও পোস্ট অফিস থেকে সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তাহলে এক্ষেত্রে আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদ আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ আলাদাভাবে নির্ণয় করে নিয়েছি।
তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্নানুসারে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ সমান সমান 5,400। তাহলে দেখো আমরা সেটাই লিখেছি যে ব্যাংক থেকে পাওয়া সুদ কত ছিল 5x/100 প্লাস পোস্ট অফিস থেকে পাওয়া সুদ ছিল 6 লক্ষ মাইনাস 6x/100 সমান সমান 5,400। সেটাকেই খুব সাধারণ পদ্ধতিতে আমরা সমাধান করেছি, করে দেখা যাচ্ছে এক্সের মান বেরোচ্ছে 60,000 টাকা। এক্সকে আমরা কি ধরেছিলাম যে আসলাম চাচা ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে এক্সের মান যদি 60,000 হয় অর্থাৎ ব্যাংকে তিনি 60,000 টাকা জমা রেখেছিলেন। আর বাকি টাকাটা কোথায় রেখেছিলেন? পোস্ট অফিসে। তাহলে পোস্ট অফিসে তিনি কত টাকা জমা রেখেছিলেন? 1 লক্ষ মাইনাস 60,000 টাকা সমান সমান 40,000 টাকা। নেক্সট আমাদের 17 নম্বর অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। দেখো এক্ষেত্রে আমরা ঠিক এর আগে যে অঙ্কটা করেছি 16 নাম্বার, এই অঙ্কটা ঠিক একই রকম, শুধু আমাদের মানগুলো পরিবর্তন করে দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কটাও একই রকমভাবে করব। আমি তোমাদের হিন্টস দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা নিজেরা করবে। দেখো প্রথমে আবার আমি ধরে নিচ্ছি যে ধরি প্রথম ব্যাংকে তিনি জমা রাখেন এক্স টাকা আর দ্বিতীয় ব্যাংকে তিনি জমা রাখেন কত 10,000 মাইনাস এক্স টাকা, কারণ তিনি মোট 10,000 টাকা ছিল, সেখান থেকে এক্স টাকা যদি প্রথম ব্যাংকে রাখেন তাহলে দ্বিতীয় ব্যাংকে থাকবে 10,000 মাইনাস এক্স টাকা। এবার দেখো আমি পাশাপাশি দুটো ব্যাংকের হিসাব তোমাদের করে দেখিয়েছি। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসলকে যদি P1 লিখি সেটা কত এক্স টাকা, সুদের হারকে লিখছি R1 6%, সময় T = 2 বছর। এখানে দেওয়াই আছে যে তিনি 2 বছর পর সুদ বাবদ মোট টাকাটা পেয়েছেন, তাহলে আমাদের এখানে সময় T = 2 বছর। আর সুদ I1টা বের করব যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তিনি কত টাকা সুদ পাচ্ছেন। একই রকমভাবে পাশেরটাও লিখেছি। দেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত 10,000 মাইনাস এক্স, সুদের হার 7% আর সময় T 2 বছর, সুদ I2 = কত। মানে এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদটাকে নির্ণয় করব। দেখো আমি I1 ও I2-র মানও তোমাদের নির্ণয় করে দেখিয়েছি। প্রথমে আসি I1-এর ক্ষেত্রে আসল P1-এর মান x, সুদের হার R1-এর মান 6 ইন্টু সময় T = 2 বছর। তাই মানগুলো বসিয়ে দেওয়ার পর আমরা পাচ্ছি গুণ করে I1-এর মান 12x/100। একই রকমভাবে আমরা I2-র মান বের করছি। I2-র ক্ষেত্রে মানে দ্বিতীয় ব্যাংকের সুদের ক্ষেত্রে আসল P2 আমাদের দাঁড়াচ্ছে 10,000 মাইনাস এক্স ইন্টু সুদের হার হচ্ছে 7%, তাহলে R2-র মান 7 ইন্টু সময় 2 বছর, তাই 2/100 গুণ করে আমরা পাচ্ছি যে I2-র মান দাঁড়াচ্ছে 1,40,000 মাইনাস 14x/100 এত টাকা। এবার কি বলা আছে, ওই দুটি ব্যাংক থেকে তিনি মোট সুদ বাবদ কত টাকা পান 1280 টাকা। তাহলে আমরা সেটাই লিখছি যে প্রশ্নানুসারে প্রথম ব্যাংকের সুদ যোগ দ্বিতীয় ব্যাংকের সুদ সমান সমান 1280 টাকা। এবার এরপরে তোমরা এখান থেকে সমাধান করে এক্সের মান বের করবে। এক্সের মান যা বেরোবে, তাহলে আমরা কি ধরেছিলাম যে প্রথম ব্যাংকে জমা রাখেন এক্স টাকা, তাহলে এক্সের মান যত বেরোবে সেটা হবে প্রথম ব্যাংকে তিনি তত টাকা জমা রেখেছিলেন, আর বাকি টাকাটা তিনি কোথায় রাখবেন তাহলে দ্বিতীয় ব্যাংকে। এটা তোমরা নিজেরা সমাধানের চেষ্টা করবে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। নেক্সট আমাদের 18 নম্বর অঙ্ক। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। একটু লক্ষ্য করো এই অঙ্কের ক্ষেত্রে, এখানে এই অঙ্কের সাথে আমরা আগে যে অঙ্কগুলো করেছি তার একটা পার্থক্য আছে। আমরা এর আগের অঙ্কগুলোতে দেখেছি যে কেউ কিছু পরিমাণ টাকা বছরের শুরুতে কোনো ব্যাংকে জমা রাখছিলেন, বছরের শেষে সেই টাকাটা সুদসহ তুলে নিচ্ছিলেন। এভাবে আমরা অঙ্কগুলো করেছি, অর্থাৎ পুরো বছর ধরে সে 1 বছর হোক বা 2 বছরের জন্য হোক আমাদের আসলটা একই ছিল। কিন্তু আগের অঙ্কের সাথে আমাদের এই অঙ্কের পার্থক্য হলো, দেখো এক্ষেত্রে পুরো বছর ধরে আমাদের আসলটা একই নেই। প্রথমে তিনি 15,000 টাকা জমা রেখেছিলেন, তার 3 মাস পর
তিনি 3,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ তখন ব্যাংকে থাকলো 12,000 টাকা। আবার আবার তিনি তার 3 মাস পর 8,000 টাকা জমা দিলেন, সেক্ষেত্রে আবার আমাদের আসলটা পাল্টে গেল। তাই এক্ষেত্রে আমাদের ভাগ ভাগ করে সুদটা নির্ণয় করতে হবে। তো আমরা দেখি তাহলে কিভাবে আমরা এই অঙ্কটা করব। প্রথমে আমরা প্রথম 3 মাসের হিসেব করি। তাহলে প্রথমে তিনি কত টাকা জমা দিয়েছিলেন? 15,000 টাকা, আর টাকাটা তুলেছিলেন তার 3 মাস পরে, অর্থাৎ 3 মাস পর্যন্ত ব্যাংকে 15,000 টাকা জমা ছিল। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে আমাদের আসল পি হচ্ছে 15,000 টাকা, সুদের হারটা বলা আছে 5%, আর সময়টি বলা আছে 3 মাস। এটা আমরা 3 মাসের জন্য হিসেব করছি। সে মাসকে আমরা এর আগেও বছরে করে নিয়েছি, এবারও তাই করে নিব। তাহলে 12 দিয়ে ভাগ করে আসছে আমাদের 1/4 বছর। তাহলে প্রথম 3 মাসের জন্য আমরা সূত্রটা বের করছি, I = PRT/100 এই সূত্রের সাহায্যে। সেখানে পি এর মান 15,000, আর এর মান 5 এবং টি এর মান 1/4 বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমরা মান নির্ণয় করে যেটা পাচ্ছি সেটা হলো 187.50 টাকা। অর্থাৎ প্রথম 3 মাসের জন্য 15,000 টাকার আমরা সুদ পাচ্ছি 187.50 টাকা। এবার 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ 15,000 থেকে 3,000 তুলে নিলে ব্যাংকে থেকে গেল 12,000 টাকা। এবার তার 3 মাস পর আবার তিনি করলেন কি, যে সেখানে 8,000 টাকা জমা দিলেন। তাহলে এই যে 12,000 টাকাটা আমাদের কত দিনের জন্য কেটেছিল ব্যাংকে? 3 মাসের জন্যে। তাহলে এই 3 মাসের হিসেব আমরা আবার আলাদাভাবে করে নিই। তাহলে পরের 3 মাসের ক্ষেত্রে কি হচ্ছে? আসল পি কত হচ্ছে? 15,000 থেকে 3,000 চলে গেল 12,000 টাকা। সুদের হারটা প্রত্যেক ক্ষেত্রেই একই থাকবে 5%, আর সময়টি এক্ষেত্রেও 3 মাস, বছরে কনভার্ট করলে 1/4 বছর। এবার এই 3 মাসের সুদ আমরা বের করছি, সেই I = PRT/100 এই সূত্রে বসিয়ে দিচ্ছি মানগুলো, যে পি এর মান 12,000, আর এর মান 5, আর টি এর মান 1/4। হিসেব করে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আমাদের সুদ বেরোচ্ছে 150 টাকা। অর্থাৎ পরের যে 3 মাস সেক্ষেত্রে 12,000 টাকার সুদ আমরা পাচ্ছি 150 টাকা। এবার প্রথমে যে তিনি 3,000 টাকা তুলে নিয়েছিলেন 3 মাস পর, তারও 3 মাস পর তিনি কি করলেন, যে 8,000 টাকা জমা দিলেন। সেক্ষেত্রে আমাদের মোট ব্যাংকে কত দাঁড়ালো? মোট টাকার পরিমাণ যে 12,000 + 8,000 = 20,000 টাকা। এই 20,000 টাকাটা বছরের শেষ পর্যন্ত ছিল, অর্থাৎ এই 20,000 টাকাটা কত মাসের জন্য কেটেছিল? শেষ 6 মাসের জন্য। তাহলে আমরা এই শেষ 6 মাসের হিসেবটা আলাদা করে দেখে নিই। তাহলে শেষ 6 মাসের জন্য আমাদের আসল পি কত দাঁড়াচ্ছে? 20,000 টাকা, সুদের হার একই 5%, সময় টি = 6 মাস। তাহলে এটাকে বছরে করলে দাঁড়াচ্ছে 1/2 বছর। এবার I = PRT/100 এই সূত্রের সাহায্যে আমরা এক্ষেত্রেও মোট সুদ বের করে নিচ্ছি, যেখানে পি এর মান 20,000, আর এর মান 5 এবং টি এর মান 1/2। সেই মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি I এর মান 500, অর্থাৎ শেষ 6 মাসে 20,000 টাকার সুদ আমরা পাচ্ছি 500 টাকা। এবার আমরা মোট সুদ হিসেব করে নিই কত হচ্ছে। প্রথম 3 মাসের জন্য আমরা সুদ পেয়েছিলাম 187.50 টাকা, দ্বিতীয় 3 মাসের জন্য পেয়েছিলাম 150 টাকা, আর শেষ 6 মাসের জন্য পেলাম 500 টাকা। এগুলোকে যোগ করে মোট পাচ্ছি 837.50 টাকা। এবার বছরের শেষে আমাদের ব্যাংকে আসল কত দাঁড়িয়েছিল? 20,000 টাকা, আর তার সাথে সুদ পেলাম 837.50 টাকা। তাহলে বছরের শেষে আমাদের সুদ আসল দাঁড়াচ্ছে 20,000 যোগ 837.50, অর্থাৎ মোট হচ্ছে 20,837.50 টাকা। অর্থাৎ তিনি বছরের শেষে মোট 20,837.50 টাকা পাবেন। নেক্সট আমাদের 19 নম্বর অঙ্ক। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। এখানে আমাদের সমস্যাটি কি বলা আছে, যে রহমত চাচা ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি বাড়ি তৈরি করেন।
বাড়ি তৈরির 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া দেন এবং বাড়ি ভাড়া বাবদ তিনি মাসে কিছু টাকা পান। সেই টাকা জমিয়ে তিনি ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। আমাদের নির্ণয় করতে হবে যে সেই টাকা দিয়ে যে তিনি ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, তাতে রহমত চাচার কত বছর সময় লাগবে সেই টাকাটা শোধ করতে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ধার নেওয়ার বছর পরে রহমত চাচা ওই বাড়ি ভাড়ার আয়ের টাকা দিয়ে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। এবার এই বছরে তাহলে ব্যাংকে সুদ কত টাকা দিতে হবে আগে আমরা সেটা নির্ণয় করি। তাহলে আসল এখানে আমাদের কত, তিনি 2,40,000 টাকা ধার নিয়েছিলেন, তাহলে আসল আমাদের পি = 2,40,000 টাকা, আর সুদের হার বলা আছে 12%, আর সময়টি আমরা ধরে নিয়েছি বছর। তাহলে আমরা দেখি বছরে সুদ কত টাকা হচ্ছে। I = P/100, এই সূত্রের সাহায্যে আমরা সুদ নির্ণয় করছি। পি এর মান 2,40,000, আর এর মান 12, টি এর মান x বসে আমরা পাচ্ছি যে আই এর মান দাঁড়াচ্ছে 28,800 x, অর্থাৎ বছর পরে 2,40,000 টাকার সুদ হবে 28,800 x টাকা। তাহলে বছর পরে যখন রহমত চাচাকে টাকা শোধ করতে হবে, তাকে সুদ আসল সহ শোধ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সুদ আসল দাঁড়াচ্ছে যে 2,40,000 প্লাস 28,800 x টাকা। তাহলে এই এত পরিমাণ টাকা রহমত চাচাকে মোট শোধ করতে হবে। এবার তিনি তা কোন টাকা দিয়ে শোধ করবেন? বাড়ি ভাড়ার আয় থেকে। এবার দেখিনি বাড়ি ভাড়া থেকে তিনি কত টাকা পাবেন। এবার তিনি বাড়ি তৈরি করার 1 বছর পর থেকে ভাড়া দিয়েছিলেন, অর্থাৎ এক্ষেত্রে তিনি বাড়ি ভাড়া পাবেন x-1 বছর। তাহলে আমরা হিসেব করে নিই যে তিনি ওই বছরে মোট কত টাকা বাড়ি ভাড়া হিসেবে পাচ্ছেন। তিনি 1 মাসে বাড়ি ভাড়া পাচ্ছেন 5,200 টাকা। তাহলে 12 মাসে কত টাকা পাবেন? 5,200 × 12 গুণ করে আসছে 62,400 টাকা। 12 মাস মানে 1 বছর। তাহলে আমি লিখতে পারি যে 1 বছরে তিনি বাড়ি ভাড়া পাবেন 62,400 টাকা। এবার মোট বাড়ি ভাড়া পাবেন x-1 বছর। তাহলে আমি সেটা লিখছি যে x-1 বছরে রহমত চাচা বাড়ি ভাড়া পাবেন। কি করতে হবে? গুণ 62,400 গুণ x-1 গুণ করে আমরা পাচ্ছি 62,400 x মাইনাস 62,400 টাকা। এবার আমরা কি জানি যে রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকেই ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে আমরা কি বলতে পারি যে বাড়ি ভাড়া হিসেবে পাওয়া মোট টাকা আর ব্যাংকের যে সুদাসল সেটা সমান। আমরা সেটাই লিখেছি, দেখো বাদিকে লিখেছি বাড়ি ভাড়া থেকে পাওয়া মোট টাকা 62,400 x মাইনাস 62,400 সমান সমান ব্যাংকে বছরে মোট সুদাসল যত দাঁড়িয়েছে 2,40,000 যোগ 28,800 x। এবার আমরা সমাধান করে এখান থেকে এর মান নির্ণয় করছি। যে যুক্ত পদগুলোকে বাদিকে নিয়ে নিলাম, সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যোগ বিয়োগ করে তারপরে সমাধান করে পাচ্ছি এর মান 9। অর্থাৎ কে আমরা কি ধরেছিলাম যে ধার নেওয়ার কত বছর পরে রহমত চাচা ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে ধার নেওয়ার 9 বছর পরে রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। নেক্সট আমাদের 20 নম্বর অঙ্ক। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথা 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। এবার রথিনবাবু তার 2 মেয়ের জন্য আলাদা আলাদা পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখেছেন। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম মেয়ের জন্য তিনি ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে প্রথমে হিসাব করে নিই যে তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে আসলকে আমরা P1 ধরছি কত x টাকা, সুদের হার 2 ক্ষেত্রে 1 আর 10%, আর সময় T1 = দেখো আমরা লিখেছি 18 - 13 বছর = 5 বছর। কারণ কি প্রথম মেয়ের বর্তমান বয়স 13 বছর। এবার তার বয়স যখন 18 বছর হবে তখন সে টাকাটা পাবে। তাহলে ব্যাংকে কত বছরের জন্য টাকাটা থাকছে? 5 বছরের জন্য, মানে 13 বছর থেকে 18 বছর হওয়া পর্যন্ত সময় 5 বছর। তাহলে 5 বছরের জন্য ব্যাংকে টাকাটা থাকছে। তাহলে আমরা নির্ণয় করব যে এই 5 বছরের সুদ কতটা হবে।
তাহলে এখানে আমাদের P1 মান x, আর এর মান 10 আর t এর মান 5। এই মানগুলো আমরা i = PRT/100 এই সূত্রে বসিয়ে পাচ্ছি I1 = x/2। অর্থাৎ আসল যদি x টাকা হয় তাহলে 5 বছর পরে x টাকার সুদ হবে x/2 টাকা। তাহলে 5 বছর পরে যদি x টাকার সুদ x/2 টাকা হয় তাহলে মোট সুদ আসল কত হচ্ছে? x + x/2 যোগ করে আসছে 3x/2। অর্থাৎ 5 বছর পরে প্রথম মে মোট 3x/2 টাকা পাবে। এবার প্রশ্নে বলা আছে যে প্রথম মে 1,20,000 টাকা পাবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে 3x/2 = 1,20,000। সেখান থেকে আমরা সমাধান করে পাচ্ছি যে x এর মান 80,000। তাহলে আমরা কি ধরেছিলাম যে রথীনবাবু প্রথম মেয়ের জন্য ব্যাংকে x টাকা জমা রাখেন। তাহলে আমরা বলতে পারি সেখান থেকে যে রথীনবাবু প্রথম মেয়ের জন্য ব্যাংকে 80,000 টাকা জমা রেখেছিলেন। এবার আমরা দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে হিসেব করব। আমরা ধরে নিচ্ছি যে রথীনবাবু দ্বিতীয় মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। তাহলে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে আসল কত হচ্ছে? এখানে আমরা আসলকে P2 লিখছি, প্রথমের ক্ষেত্রে P1 লিখেছিলাম। তাহলে আসল P2 = y টাকা, সুদের হার একই থাকছে আর = 10%, আর সময় T2 = 18 - 8 বছর = 10 বছর। কীভাবে 10 বছর? আগের মতো একই রকমভাবে দ্বিতীয় মেয়ের বর্তমান বয়স এখন কত? 8 বছর। তাহলে 18 বছর হলে সে টাকাটা পাবে। তাহলে ব্যাংকে টাকাটা কত বছরের জন্য থাকছে? 18 - 8 বছর = 10 বছরের জন্য থাকছে। এবার আমরা নির্ণয় করব এই 10 বছরে y টাকার সুদ কত টাকা হবে। তাহলে I = PRT/100 এই সূত্রে আমরা এক্ষেত্রে P এর মান কত হচ্ছে y, আর এর মান 10 আর t এর মানও 10 বসিয়ে পাচ্ছি I2 = y। অর্থাৎ 10 বছর পরে y টাকার সুদ হবে y টাকা। তাহলে 10 বছর পর দ্বিতীয় মেয়ে মোট কত টাকা পাবে? আসল ছিল y টাকা, তার সাথে সুদ হিসেবে পাচ্ছে আরও y টাকা, তাহলে মোট হচ্ছে 2y টাকা। এবার দ্বিতীয় মেয়েও কত টাকা পাবে? তার 18 বছর হলে 1,20,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 2y = 1,20,000। সেখান থেকে সমাধান করে পাচ্ছি y = 60,000 টাকা। অর্থাৎ রথীনবাবু তার দ্বিতীয় মেয়ের জন্য ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা কি পেলাম? যে রথীনবাবু প্রথম মেয়ের জন্য 80,000 টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। আজকে আপাতত আমরা এখানেই শেষ করছি। পরের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। আমরা আজকে যা অঙ্ক করেছি সেক্ষেত্রে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হলে বা সমাধানের সমস্যা দেখা দিলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেব।